জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, সো দেখো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম এলিট ব্যাচের ম্যাথ লেকচার 1। আমাদের টপিক হচ্ছে নাম্বার। এখানে মূলত তোমাদেরকে মানে সংখ্যা রিলেটেড যে বিষয়গুলো আছে এই প্রত্যেকটা জিনিস এখানে আমরা কমপ্লিট করব। এখানে অনেকগুলা টাইপ আছে, আর এই প্রত্যেকটা টাইপই অ্যাডমিশনের জন্য খুব ভাইটাল। তোমার দেখা যাচ্ছে যে কোনো না কোনো ইউনিভার্সিটিতে যেখানে ম্যাথ আসে সেখানে তো এই টপিকটা থেকে 3-4 মার্ক থাকেই। বাট এমন অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেখানে তোমার ম্যাথের উপর কোশ্চেন হয় না, বাট স্টিল এই যে টপিকটা, এই টপিকটা থেকে এমনিতেই কোশ্চেন থাকে। ধরো জিকের মধ্যে বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির মধ্যে বা আইকিউর মধ্যে এই টাইপের কোশ্চেন দিয়ে দেয়। মানে নর্মাল ধরো তোমার 100 মার্কের মধ্যে ম্যাথের কোনো মার্ক ডিস্ট্রিবিউশন নাই, বাংলা ইংলিশ জিকে থেকে কোশ্চেন হওয়ার কথা, তার মধ্যেও এই টপিক থেকে কোশ্চেন দিয়ে দেয়। কথা বুঝছো? সেই জন্য এই যে টপিকটা এটা খুবই ইম্পর্ট্যান্ট, সবাই একটু মনোযোগ সহকারে প্রত্যেকটা জিনিস বোঝার ট্রাই করবা। দেখো, এখানে ফার্স্টে যে বিষয়টা সেটা হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তো এই বাস্তব সংখ্যার দুইটা ভাগ আছে, একটাকে বলা হয় তোমার মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, আর একটা হচ্ছে তোমার অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। মূলদ সংখ্যাকে চেনার জন্য একটা ওয়ে হচ্ছে পি বাই কিউ। অর্থাৎ যে সকল সংখ্যাকে তুমি এরকম পি বাই কিউ ফরম্যাটে প্রকাশ করতে পারবা বা ভগ্নাংশ রূপদান করতে পারবা, সেই প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। আর যে সকল সংখ্যাকে তুমি এরকম পি বাই কিউ ফরম্যাটে প্রকাশ করতে পারবা না, সেই সংখ্যাগুলো হচ্ছে গিয়ে তোমার অমূলদ সংখ্যা। ঠিক আছে? আর এটা দেখো, এই যে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার মধ্যে আবার দুইটা ভাগ, একটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক সংখ্যা, আর একটা হচ্ছে নন পজিটিভ বা অধনাত্মক সংখ্যা। আর এমনিতে জিরোকে তোমার আলাদা হিসেবে তুমি চিন্তা করতে পারো। জিরোর এমনিতে আবিষ্কারক যদি আমরা বলি, যে শূন্য বা জিরোর আবিষ্কারক কারা, তার সেটা হচ্ছে ভারতীয়রা, আর্যভট্ট। তো এই যে ধনাত্মক সংখ্যার মধ্যে আবার দুইটা ভাগ, একটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, আর একটা হচ্ছে তোমার ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশন। তারপরে এই পূর্ণ সংখ্যার মধ্যে আলাদা ভাগ আছে, তার মধ্যে মৌলিক সংখ্যা আছে, একক আছে, কম্পোজিট বা কৃত্রিম সংখ্যা আছে। তো আমরা এখানে মেইনলি কোন কোন জায়গাটাতে এমফেসিস দিব, এই যে তোমার রেশনাল ইরেশনাল এইটা একটা আমাদের ইম্পর্ট্যান্ট জায়গা, তারপরে ইন্টিজার এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা, ফ্র্যাকশন ইম্পর্ট্যান্ট জায়গা, এবং প্রাইম নাম্বারস এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা। এই কয়েকটা জায়গা থেকে ওভারঅল ম্যাক্সিমাম সংখ্যক কোশ্চেনগুলো থাকে। তো মূলদ সংখ্যা যেগুলো, সেগুলোর মধ্যে কি কি আছে একটু পরে আমরা ডিটেলসে পড়বো, যে কোনগুলা মূলদ কোনগুলো অমূলদ। আচ্ছা, তো দেখো এখন যে আমরা যে ম্যাথ করার জন্য সংখ্যা পদ্ধতিটাকে ফলো করি, সেই সংখ্যা পদ্ধতিটার নাম কি বলতে পারবা? সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এবং এই ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে টোটাল ডিজিট কতগুলো আছে? টোটাল ডিজিট আছে হচ্ছে 10টি। কি কি? বাহ, শূন্য এবং এক থেকে। শূন্য তো নয় রাইট, 0 থেকে 9 বলতে পারো ডিরেক্টলি। এর বাইরে তো কোনো ডিজিট নাই। এর এর বাইরে কি কোনো ডিজিট তুমি বলতে পারবা? আমরা যে ক্যালকুলেশনের জন্য যা যা ব্যবহার করি, ইজ দেয়ার এনি নাম্বার? পৃথিবীতে সকল সংখ্যাই তোমার এই 10টা ডিজিটের ভিতর দিয়ে আমরা ধরো সফল আকারে তৈরি করি। 1000 বললে একের সাথে 4টা শূন্য, যদি বলি যে 1 কোটি ট্রিলিয়ন মিলিয়ন, সব এগুলো দিয়ে তৈরি করা হয়। তার মানে মেইন ডিজিট হচ্ছে কয়টা? 10টা। কি কি? 0 থেকে 9। এখন এই যে শূন্যকে বলা হয় তোমার সাহায্যকারী বা অভাব জ্ঞাপক সংখ্যা, কারণ এইটার কোনো নিজস্ব ভ্যালু নাই। তুমি যদি দোকানের কাছে গিয়ে 0 টাকা দিয়ে বলো, মানে তোমার কাছে কোনো টাকা নেই, দিয়ে যদি বলো যে আমার কাছে কোনো টাকা নাই, আমাকে একটা হচ্ছে চকলেট দেন, তাহলে কি তোমাকে দিবে? কখনোই দিবে না। তার মানে এটা হচ্ছে একটা অভাব জ্ঞাপক বা সাহায্যকারী একটা সংখ্যা বা অঙ্ক। আর বাদ বাকি যে অঙ্কগুলো আছে 1 থেকে 9 পর্যন্ত, এগুলাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বা সার্থক অঙ্ক বলতে পারি, কারণ এগুলো নিজস্ব একটা ভ্যালু আছে। এটাকে সাহায্যকারী বলার পেছনে মেইন কারণ হলো এটা এই যে এই সার্থক অঙ্কের সাথে যুক্ত হয়ে সেটাকে আরো বাড়াইতে পারে। সাপোজ যদি দেখো, এখান থেকে আমি 1 নিলাম, এর সাথে এই শূন্যকে যদি নিয়ে আসি, তাহলে সেটা 10 হয়ে গেল। আরেকটা নিয়ে আসলে তোমার কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। আরেকটা নিয়ে আসলে সেটা 1000 হয়ে যাবে। সো এইভাবে তোমার এটা বাড়তে পারে। এই জন্য এটাকে হেল্পিং নাম্বার বা সাহায্যকারী বলা হয়। তাই গেছে এই বেসিক জায়গাটা ক্লিয়ার। তো এখন যেই জিনিসটা পড়াচ্ছি, এই যে টাইপটা বা এটা একটা তোমার মধ্যে বলতে পারো যে একটা বেসিক ইনফরমেশন, যেটা থেকে অনেক সময় তুমি চাইলে তোমার ফ্রেন্ডদেরকে বা রিলেটিভদেরকে এমনিতেও জিজ্ঞেস করতে পারো। ধাঁধা টাইপের, বাট এটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। যেমন এই জায়গাটা থেকে গত বছর বিউপিতে কোশ্চেন আসছে যে 1 থেকে 100 পর্যন্ত 5 সংখ্যাটা না যেন 2 সংখ্যাটা কতবার আছে। ঠিক আছে, তো আমরা দেখো একটু শুরু থেকেই পড়ি যে 1 থেকে 100 পর্যন্ত শূন্য
শূন্য বা জিরো আছে হচ্ছে তোমার 10টা। 1 থেকে 100 পর্যন্ত এক সংখ্যাটা আসে হচ্ছে 21 বার। 1 থেকে 100 পর্যন্ত, 2 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, যেমন 2 3 4 5 6 7 8 9, সবগুলোই হচ্ছে 20 বার আসে। তাহলে যদি প্রশ্ন করা হয় হাউ মেনি ফাইভেস আর দেয়ার ইন বিটুইন 1 to 100, তাহলে কত হবে? মানে 1 থেকে 100 পর্যন্ত পাঁচ সংখ্যাটা কয়বার? বলো। এই জিনিসটা একটু আরেকবার বুঝিয়ে দিবেন? হুম। তো সমস্যা ছিল। এই জিনিসটা একটু আরেকবার বুঝিয়ে দিবেন, আমার নেটে একটু সমস্যা হচ্ছিল তো, তাই কথা কেটে কেটে আসছে, আমি ঠিকভাবে বুঝতে পারিনি। বাকিরা কি বুঝতে পারছো? এই যে আহনাফ, তারপর ওমর ফারুক, মিনহাজ, মিনহাজ তো অবশ্যই একটু আগে জয়েন করছো। ওকে, আনন্দ বলছো 20। জি ভাইয়া বুঝছি। তো এটা বলো যে 1 থেকে 100 পর্যন্ত পাঁচ সংখ্যাটা কতবার আসে? ভাইয়া 20 বার। 20 বার। ঠিক তেমনি যদি বলি দুই কতবার, তাও 20 বার। এক কতবার, 20 বার। 21 বার। জিরো কতবার, 11 বার। সো এই হচ্ছে গিয়ে 11 বার। তোমার এখানকার বিষয়টা। এটা থেকে কিন্তু গত বছর কোশ্চেন আসছে। সো বি কেয়ারফুল। এরপরে আমরা একটু আগাই, যে ক্ষুদ্রতম বলছি ভাইয়া, বৃহত্তম। ক্লাস কতক্ষণ ধরে চালু হয়েছে? এই 2-3 মিনিট, ও বেশিক্ষণ হয়। আচ্ছা, মানে আমি বুঝতে পারি নাই। আচ্ছা, সমস্যা নেই। দেখো, ক্ষুদ্রতম এবং বৃহত্তম এটা কি? এটা হচ্ছে যে তোমার, এটা থেকে অনেক সময় কোশ্চেন আসে। তো এটা বোঝার জন্য আমরা আগে একটু দেখি যে এক অঙ্ক বিশিষ্ট যদি বলে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি? সবচেয়ে ছোট যেটা, এক। বৃহত্তম কোনটা? সবচেয়ে বড় যেটা, 9। আবার যদি বলি দুই অঙ্ক, তাহলে হচ্ছে 10 হচ্ছে সবচেয়ে ছোট, আর 19 হচ্ছে গিয়ে সবচেয়ে বড়, তাই না? আবার ধরো তোমার 19 না, দুই অঙ্কের মধ্যে সবচেয়ে বড় কোনটা? 99। ঠিক আছে, 19 কিভাবে হয়? দুইটাই নয়। আবার যদি বলি তিন অঙ্কের, তিন অঙ্কের সবচেয়ে ছোট কত? 100। সবচেয়ে বড় কত? 999। চার অঙ্কের বললে একটা এক, তিনটা শূন্য। চার অঙ্কের সবচেয়ে বড় বললে চারটাই নয়। তাহলে এখান থেকে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে 5 অঙ্ক বিশিষ্ট যেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এবং 4 অঙ্ক বিশিষ্ট যেটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা, তাদের ব্যবধান কত? তাহলে উত্তর কত হবে? তাহলে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কত? এক দিয়ে চারটা শূন্য, রাইট? এবং বলছে 4 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত? চারটাই নয়। তাহলে এদের ব্যবধান কত হবে? 1। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 1। তো এইভাবে তোমাদেরকে কোশ্চেন দিবে, তাই এই টাইপটা একটু মনে রাখবা। এটাকে আমরা টাইপ, এর আগেরটা কি ছিল? এটা হচ্ছে ধরো টাইপ 1। টাইপ 1, তার আগে তো এগুলো বেসিক। এটা হচ্ছে টাইপ 2। নেক্সট আসো যে মূলদ অমূলদ, এটাকে আমরা টাইপ 3 দিই। টাইপ 3। সো মূলদ সংখ্যাগুলো কি? যে সকল সংখ্যাগুলোকে p/q ফরম্যাটে প্রকাশ করা যায়, ওই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার বলা হয়, যেটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। যেমন তোমার এই যেগুলো ন্যাচারাল নাম্বার, যেমন 1 2 3 4 5 6, এই সব কিছুই তোমার মূলদ সংখ্যা। কারণ তুমি ওয়ানের নিচে কি ওয়ান দিলে কোনো চেঞ্জ হবে, কোনো পরিবর্তন হবে? 1/1 হবে না। টু এর নিচে যদি ওয়ান দাও, থ্রির নিচে যদি ওয়ান দাও, ফোরের নিচে দাও, এরকম যে কোনো সংখ্যার নিচেই কিন্তু ওয়ান দেওয়া যায়, রাইট? তার মানে সেগুলোকে p/q ফরম্যাটে প্রকাশ করা যাচ্ছে। আবার দেখো 0.5, এটাকেও কিন্তু যাবে। 0.5কে আমরা কি লিখতে পারি? 1/2 লিখতে পারি। বুঝছো? তারপর দেখো 2/3, এটা তো ডিরেক্ট এমনিতেই অটোমেটিকলি p/q ফরম্যাটে আছে। তাই এই সকল সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু তাহলে অমূলদ কোনগুলা? দেখো, অমূলদ হচ্ছে যেগুলাকে p/q ফরম্যাটে প্রকাশ করা যায় না। সো অমূলদের মধ্যে হচ্ছে তোমার এই যে √2, এটা একটা অমূলদ সংখ্যা। পাই, এটা একটা অমূলদ সংখ্যা। এটা একটা অমূলদ সংখ্যা। কারণ √2কে কি তুমি বলতে পারবা যে এত বাই এত? এরকম কোনো সংখ্যা আছে √2কে প্রকাশ করার জন্য? নাই। √2-র ভ্যালু কত? √2-র ভ্যালু হচ্ছে কত বলো তো? 1.414 এরকম হবে মেবি। ঠিক আছে। তারপরে পাই, পাইয়ের ভ্যালু কত? 3.1416। কিন্তু এটার অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 3.14159 ডট 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 করে অসীম পর্যন্ত। এখন পর্যন্ত পাইয়ের অ্যাকচুয়াল ভ্যালু পাওয়া যায় নাই। পাই দিবস কত তারিখে বলতে পারবা? পাই দিবস, বিশ্ব পাই দিবস, পরীক্ষায় আসতে পারে। পাইয়ের যে মানটা, সেটা তো সবার অবশ্যই মুখস্থ আছে। পাইয়ের মান কত বলো? লিখিয়ে দিছি। বলো পাইয়ের মান কত? 2.2। এই থ্রি ভাইয়া মানটা পয়েন্ট তো আমাদের 14ই মার্চ। ম্যাথ হ্যাঁ হয়। 14ই মার্চ। হ্যাঁ।
তো এই দেখো এই যে এই টু মানটা পয়েন্ট ওয়ান থেকে, ফোর ওয়ান টু রাইট, এই মানটা থেকেই কিন্তু তারিখটা মনে রাখা যায়। 3 নম্বর মান্থ কি? মার্চ। আর এই 14 তারিখ, মার্চের 14 তারিখ হচ্ছে পাই দিবস, বিশ্ব পাই দিবস। ঠিক আছে। পাই আসে থেকে, পাই আসে মূলত বৃত্ত থেকে, বৃত্ত। ধরো এটা একটা বৃত্ত, বৃত্তের মধ্যে এই যে চারপাশের যেটা, এটাকে বলা হয় সার্কামফারেন্স বা পরিধি, রাইট? এটাকে বলা হয় পরিধি। পরিধির সূত্র কি? পরিধির সূত্র আমরা জানি হচ্ছে 2 পাই আর। 2 পাই আর। আর টু এই আর পাই এই যে আর আর এই যে বৃত্তের যে বৃহত্তম যে ব্যাসটা, ব্যাসার্ধ যেটা বা ব্যাস যেটা, বৃহত্তম ব্যাসার্ধ বা ব্যাস, সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি, তাই না? ডায়ামিটার। সো ডি সমান কি 2 আর না? মানে দুইটা ব্যাসার্ধেরই তো এটা টোটাল, এই পাশে একটা ব্যাসার্ধ, এই পাশে একটা, টোটাল ব্যাসার্ধ কি 2 আর। বুঝছো? তো এই যে পরিধি এবং ব্যাসের অনুপাতকেই বলা হয় পাই। অর্থাৎ 2 পাই আর ডিভাইডেড বাই 2 আর, এই আর আর কাটা যায়, টু টু কাটা যায়, মাঝখানে পাইটা থেকে যায়, এইখান থেকে পাই আসে। তো পাইয়ের ধারণা মূলত এই যে পৃথিবীতে যত গোলাকার জিনিস দেখতে পাচ্ছ সেখান থেকে। পাই ছাড়া কিন্তু তুমি গোলাকার জিনিস এভাবে মেক করতে পারতা না, পাইয়ের ক্যালকুলেশন ছাড়া। দেখো তুমি যদি ব্যাসার্ধ আর পরিধিকে ঠিকঠাক ভাবে না মাপো, তাদের চ্যাপ্টা হয়ে যাবে, ডিম্বাকার হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে, মানে এক্স্যাক্টলি গোল তো আর হবে না। সো এইটা আর কি। তারপরে ই হচ্ছে তোমার অয়লার নাম্বার, এটারও একটা মান আছে। ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল। কি হয়েছে? একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া, আপনি বলেছেন যে √2 হলো অমূলদ সংখ্যা, কিন্তু আমরা যখন এর আগে বা মানে এরকম কিছু ম্যাথ করি যেখানে হলো আমাদের আড়াআড়ি গুণ করতে হয়, ওই সময় যখন আমরা দেখি আড়াআড়ি গুণ করতে যাই তখন আমরা √2 এর নিচে অলওয়েজ ওয়ান ধরে নেই। কারণ মানে আড়াআড়ি গুণের ক্ষেত্রে ওই জিনিসটা ধরতে হয়। তো এই ক্ষেত্রে এটা মূলদ সংখ্যা হওয়ার কথা ছিল না? আর আর এই গুণ করতে মানে ক্রস মেথড অ্যাপ্লাই করতে গিয়ে তুমি ওয়ান ধরে নাও, ঠিক আছে, বাট √2 এর নিচে তো এইভাবে তুমি ওয়ান এভাবে ধরতে পারো না। কারণ √2 এর নিচে যদি ওয়ান ধরো, সেটার মান তো অ্যাকচুয়ালি √2ই থাকতেছে। তো এখানে এক্স্যাক্টলি √2 যে ভ্যালুটা, সেটাও মূলত, কারণ এইটার যেই মানে মানটা, সেটাকে তুমি কখনো ওই যেই কোনো একটা সংখ্যার ইয়ে দিয়ে প্রকাশ করতে পারবে না। সাপোজ এই যে 2, এটার ভ্যালুটাই তো 2, কিন্তু √2 ভ্যালু তো আর 2 না, হুট্টু বলা তো সামথিং এলস। সো এইটাকে কি তুমি অন্য কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারবা? যে এত বাই এত দিয়ে পারবা না। কিন্তু এখানে না। দেখো 2 এর নিচে ওয়ান দিলে তো সেটা টুই থাকতেছে, টু ইকুয়াল টু টুই। কিন্তু এখানে √2 মানে তো আর টু না, বা √2 না, √2 মানে হচ্ছে সামথিং এলস। সেটাকে কি তুমি কিছু দিয়ে প্রকাশ করতে পারবা? পারবা না। না। এটা আর কি। এনিওয়ে, ইও ঠিক তেমনি একটা অয়েলার নাম্বার, যেটাকেও তুমি এরকম পি বাই কিউ ফরম্যাটে প্রকাশ করতে পারবা না। এবং এখানে আরেকটা জিনিস বলা আছে, দেখো সকল মৌলিক সংখ্যার বর্গমূল এবং ঘনমূল সবসময় মূলদ সংখ্যা হয়। তো আমরা এখন মৌলিক সংখ্যাটার ভিতরেও যাব। দেখো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারস, ও আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবো, অনেক সময় তোমাকে এভাবে কোশ্চেন দিবে নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা। তখন কিছু জায়গাতে একটু মানে তোমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। সাপোজ যদি এইভাবে দেওয়া হয় যে √16/√25, মানে দুইটার উপরই রুটটা আছে, তাহলে এটা কি তোমার মূলদ নাকি অমূলদ আমাকে বলো তো? মূলত। এটা কিন্তু মূলদ, কারণ এখানে এইটাকে কিন্তু রুট থেকে সরানো যায়। সাপোজ তুমি √16-কে কি বলতে পারো? শুধু 4। √25-কে কি বলতে পারো? শুধু 5। সেটা কিন্তু শর্ট করলে বা তুমি সিম্পলিফাই করলে কিন্তু মূলদ চলে আসে। তখন তোমাদেরকে কনফিউজ করার জন্য এই টাইপের দিতে পারে, বা এরকম আরো বড় সংখ্যা দিতে পারে। তোমাদেরকে ধরো দিবে হচ্ছে 125/80 রুটের ভিতরে, তাহলে এটা কি মূলদ কিনা? তো এটাকেও কিন্তু তুমি চাইলে ভাঙতে পারো। সাপোজ 125-কে কি লেখা যায়? 4 × 25, 5 × 25, রাইট? 5 × 25 = 125। 80-কে কি লেখা যায়? 5 × 16 = 80। 5 × 16, তাহলে এই 25-কে তো রুট করা যায়। তাহলে 5√5, আর এইদিকে হচ্ছে গিয়ে তোমার 4√5, সরি, হ্যাঁ, 5√4, কি বলতেছি, 4 80, 5 × 16 = 80, 5 × 16 = 80, 16-কে করলে 4, আর এদিকে 25। তো ধরো বা 16-কে করলে 4, ও হ্যাঁ 4, আর এদিকে √5, আর এদিকে হচ্ছে 5√5, তাহলে √5 কাটা থাকে হচ্ছে 5/4। সেটাও কিন্তু সিম্পলিফাই করলে মূলদ চলে আসে। মানে আমি তোমাদেরকে যেটা বুঝতে চাচ্ছি সেটা কি বুঝছো? যে সিম্পলিফাই করার পরে যদি সেটা মূলদ হয়ে যায়, তাহলে সেটা মূলদই হয়ে যাবে। তোমাদেরকে মানে একটু কনফিউজ করার জন্য তারা একটু বড় আকারে দিতে পারে। সবাইকে এই ক্যালকুলেশন দুইটা বুঝছো? 16/25 আর 125/80। ভাই এক কথায় রুট সরানো হ্যাঁ, সরাতে
স্বয়নের পর যদি মানে সংখ্যা আসে সেক্ষেত্রে মূলদ সংখ্যা হবে, তাই তো? হ্যাঁ তাই, এখানে এই কথাটা এখানে বলছি, দেখো সিম্পলিফাই করার পরও যদি রুট থেকে যায় তাহলে সেটাও মূলদ। বাট এখানে তো আমরা রুটকে সরাইতে পারছি, যেটাকে পি বাই কিউ ফরম্যাটে প্রকাশ করতে পারছি, তাহলে সেটা মূলদ। ক্লিয়ার? জি ভাইয়া। কেউ যদি না বুঝতে পারো সাথে সাথে আমাকে বলবা, আমি আবার রিপিট করব, সমস্যা নেই। এরপরে আমরা এখানে আসি যে মৌলিক সংখ্যার ভিতরে, মৌলিক যেমন প্রাইম নাম্বার। তো এইটা হচ্ছে কি, দেখো মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2। 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা। দেখো, 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, অর্থাৎ 2 এর বাহিরে যতগুলা মৌলিক সংখ্যা আছে সবই হচ্ছে তোমার বিজোড়। কথা বুঝছো? এখন মৌলিক সংখ্যার ডেফিনেশন কি বলে? যে সকল সংখ্যার মানে উৎপাদক হিসেবে ওই সংখ্যা এবং এক, এই দুইটাই থাকবে, এর বাইরে কোনো অন্য কোনো মৌলিক উৎপাদক থাকবে না। ঠিক আছে? তো তোমার মৌলিক সংখ্যা কি কি হইতে পারে? 2 হইতে পারে, 3 হইতে পারে, 5 হইতে পারে, 7 হইতে পারে, তারপরে 11 হইতে পারে, 13 হইতে পারে, 17 হইতে পারে, 19 হইতে পারে, 23 হইতে পারে। কারণ এগুলাকে এক আর ওই সংখ্যা বৈশিষ্ট্য অন্য কোনো মৌলিক উৎপাদক নাই। তো এরকম 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 25টা, এবং এদের যোগফল হচ্ছে 1060। এই ইনফরমেশনটাকে একটু সবাই কাইন্ডলি মুখস্থ রাখবা, যে 1 থেকে 100 পর্যন্ত 25টা এবং তাদের যোগফল হচ্ছে 1060। এখন 1 থেকে 100 পর্যন্ত যে 25টা সেগুলো কি কি সেটাও জানতে হবে। এটাকে মনে রাখার জন্য আমরা এই টেকনিকটা ফলো করব। দেখো, 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে 4টা, 2 3 5 7। 10 থেকে 20 পর্যন্ত 4টা, 11 13 17 19। 20 থেকে 30 পর্যন্ত 2টা, 23 29। 30 থেকে 40 পর্যন্ত 2টা, 31 37। 40 থেকে 50 পর্যন্ত 3টা, 41 43 47। 50 থেকে 60 পর্যন্ত 2টা, 53 59। 60 থেকে 70 পর্যন্ত 61 67। 70 থেকে 80 3টা, 71 73 79। 80 থেকে 90 2টা, 83 এবং 89। 90 থেকে 100 একটা, 97। তো এই যে দেখো, 4টা 4টা, 2টা 2টা, 3টা 2টা, 2টা 3টা, 2টা 1টা, এইটাকে ডিরেক্টলি এই যে টেকনিকটা দিয়ে মনে রাখতে পারো, দ্যাট ইজ ডি ডি বিবিসি বিবিসি বিএ। মানে ডি মানে হচ্ছে কি, অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী এ বি সি ডি 4 নম্বরে আছে, এ বি সি ডি। তো এখন দেখো, এখানে এটাকে তুমি চাইলে ডি ডি বিবিসি বিবিসি বিএ দিয়ে মনে রাখতে পারো, অথবা 4 4 2 2 3 2 2 3 2 1, এই টেকনিক দিয়ে মনে রাখতে পারো। তোমার কাছে যেটা মানে ইজি মনে হবে সেটা দিয়ে তুমি এটা মনে রাখবা। বাট এখন ধরো এখান থেকে কোশ্চেন দেওয়া হলো, সাপোজ 20 থেকে 60 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, আমার প্রশ্ন হচ্ছে এটা, 20 থেকে 60 পর্যন্ত। তাহলে তুমি হচ্ছে এভাবে চিন্তা করবা যে ডিডি বিবিসি বিএ বিবিসি বিএ, তাহলে এটা হচ্ছে 1 থেকে 10, এটা হচ্ছে 10 থেকে 20, তার মানে আমি বলছি 20 থেকে 60, তাহলে এখান থেকে শুরু হবে। হ্যাঁ, এটা হচ্ছে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, তাহলে এই যে এতটুকু। তাহলে 2 2 4 3 হচ্ছে 7 2 9, টোটাল হচ্ছে 9টি। বুঝছো সবাই? বলো, তো কাইন্ডলি বলো সবাই বুঝছো কিনা। জি ভাইয়া। তো ধরো এখান থেকে 40 থেকে 70 বলতে পারে, 20 থেকে 40 বলতে পারো, 10 থেকে 80 পর্যন্ত বলতে পারে। যাই বলুক না কেন এখন তো পারবা। আর টোটাল এখানে কতগুলা হয় দেখো, যোগ করলে দেখবো এখানে 25টা হয়, যাদের যোগফল কত, 1060। মনে থাকে যেন। এখন আমরা চলে আসি মৌলিক সংখ্যা চেনার উপায়। এটার জন্য আমাদেরকে ডিভিজিবিলিটি টেস্ট করা লাগে। এটা আমাদের বিউপিতে অনেক সময় আসে, আবার অনেক সময় আসে না, তাই একটু শিখে নেই। দেখো, ডিভিজিবিলিটি টেস্ট মানে হচ্ছে কোন সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে ভাগ করা যাবে। তো 2 দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ যাবে? যে সকল সংখ্যা তোমার জোড় সংখ্যা সে সকল সকল সংখ্যাকে 2 দ্বারা এটা ভাগ করতে পারবা। 3 দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ যাবে? এখন একটা বড় সংখ্যা, সাপোজ আমি বললাম 157, ঠিক আছে, 157। তারপর দিলাম 1, 1571। তারপর দিলাম হচ্ছে 1572 দিলাম, বা 1571, আবার 1 দিলাম। এই যে 15711, এই সংখ্যা কি 3 দ্বারা ভাগ যাবে? যায়। তো এটা বোঝার জন্য দেখো ওয়েটা কি, এটা এত বড় সংখ্যাকে 3 দ্বারা যোগফল ডিভাইড করা কি করতে আমরা হবে। সময় সাপেক্ষ না? এই জন্য আমরা যেটা করব, সাম অফ দ্য ডিজিটস আর ডিভিজিবল বাই 3, এই টেকনিকটা ইউজ করব। অর্থাৎ এই যে সংখ্যাগুলা,
এগুলার ডিজিট গুলোর যোগ করব, অর্থাৎ এটাকে যোগ করলে কত হবে, 5 আর 1 এ 6, 6 এর সাথে হচ্ছে 13, 14, 15, তার মানে 15। এই যে যোগফল আসছে এটা যদি 3 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে এই পুরো সংখ্যাটা যে তোমার 1000, 1000 কি 15,711, এটাও 3 দ্বারা ডিভিজিবল হবে। তার মানে 3-এর ক্ষেত্রে কৌশলটা কি, যে পুরো ডিজিট গুলাকে যোগ করে যদি দেখি যে 3 দ্বারা ডিভিজিবল, তাহলে ওই পুরো বড় সংখ্যাটাও 3 দ্বারা ডিভিজিবল। শেষ। তারপর দেখো 4-এর ক্ষেত্রে কি, লাস্টের দুইটা ডিজিট যদি 4 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে ওই পুরো সংখ্যাটাও 4 দ্বারা ডিভিজিবল। 5-এর ক্ষেত্রে কি, শেষে অবশ্যই 5 অথবা শূন্য থাকতে হবে, আদারওয়াইজ ওই সংখ্যাকে 5 দ্বারা তুমি ডিভাইড করতে পারবে না। 6-এর ক্ষেত্রে হচ্ছে আমরা 2 এবং 3-এর দুইটা রুলসই অ্যাপ্লাই করবো, অর্থাৎ সংখ্যাটা জোড়ও হইতে হবে এবং এই যে ডিজিটগুলোর যোগফল 3 দ্বারা ডিভিজিবল, দুইটাই যখন ফলো করবে তখন বলতে পারবো যে সেটা 6 দ্বারাও ডিভিজিবল। 7-এর ক্ষেত্রে হচ্ছে এখানে একটু টেকনিকটা টাফ, তাই এটাকে এইভাবে না করে আমরা ম্যানুয়াল মেথড অ্যাপ্লাই করব। এটা শুধু 7-এর জন্য না, 7, 9, 11, 13 এগুলোর ক্ষেত্রে আমরা ম্যানুয়াল মেথড অ্যাপ্লাই করব। সেটা কিরকম, সাপোজ এই ধরো এখানে যেমন তোমার ওই 15,711 এই যে বড় সংখ্যাটা ছিল, ঠিক আছে, 711, এটাকে আমরা 11 দিয়ে ভাগ করতে পারবো কিনা এটা আমরা দেখি যদি। তাহলে 15-এর মধ্যে 11 যায়, দেখি একবার যায়, হাতে থাকে কত, 3। তারপর ধরো থাকে হচ্ছে হাতে থাকে 4, 47, তাহলে যাবে 4 বার, 44, হাতে থাকে 3, তাহলে 31, তাহলে যাবে হচ্ছে ধরো 2 বার, 22, তাই না? তারপর হাতে যত থাকে তারপর এরকম, তারপর আমি দেখতেছি 11 দ্বারা যাচ্ছে না। তো এইভাবে তুমি ম্যানুয়ালি করবা, 7 দিয়ে এভাবে চেক করবা, 2 বার যায় 14, হাতে থাকে 17, তাহলে যাবে হচ্ছে 2 বার, 14, তাহলে হাতে থাকে কত তোমার 3, তাহলে 31, 7 কয়বার যাবে, 3 7 4 7 28, 4 বার যায়, তাহলে 28, 3 থাকে 31, তার মানে তাও যাচ্ছে না, 7 দিয়েও যাচ্ছে না। তো এইভাবে তুমি হচ্ছে ম্যানুয়ালি মেথড অ্যাপ্লাই করবা 7, 9, 11, 13-এর ক্ষেত্রে, আর বাদ বাকিগুলো হচ্ছে এই টেকনিকটা ফলো করবো, তাহলেই হবে। এখন আরেকটা টাইপে চলে আসো, সো এটা গেল হচ্ছে কত নাম্বার টাইপ, মৌলিক সংখ্যাটা ছিল টাইপ 4। তারপরে আমরা এখানে আসলাম যেটা হচ্ছে ডিভিজিবিলিটি টেস্ট, এটা হচ্ছে টাইপ 5। তারপরে ক্রমিক সংখ্যা কনসিকিউটিভ নাম্বার, এটা হচ্ছে টাইপ 6। তো এখন দেখো কনসিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে মানে বা ক্রমিক সংখ্যার ক্ষেত্রে যদি বলি, যেটা পর পর হয়, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে একের পর এক পর পর আসতেছে, তো যখন এটাকে আমরা একটা রূপ দান করব বা চলক দ্বারা প্রকাশ করব, তখন হচ্ছে আমরা এটা ইউজ করব, যেমন x+1, x+2, x+3, x+4 এইভাবে করে, তাই না? সাপোজ ধরো 1, 2, 3, 4, 5 এরকম করে। কিন্তু যদি বলি যে কনসিকিউটিভ জোড় সংখ্যা, তাহলে কিভাবে হবে, যেমন 2, 4, 6, 8, 10 এভাবে করে। তখন এদের মধ্যে গ্যাপ কত, 2 করে না? শুধু কনসিকিউটিভ বললে গ্যাপ হচ্ছে 1 করে, কিন্তু কনসিকিউটিভ ইভেন বললে বা ক্রমিক জোড় সংখ্যা বললে 2 দ্বারা গ্যাপ, কনসিকিউটিভ অড বললেও তোমার 2 করে গ্যাপ, কারণ তখন হচ্ছে 1, 3, 5, 7 এরকম করে। তো এখন দেখো, তোমাকে যখন পরীক্ষা কোশ্চেন দিবে যে কনসিকিউটিভ নাম্বার, 3টি কনসিকিউটিভ নাম্বারের যোগফল এত, তখন তুমি এরকম এক্স ধরে করে নিবা, x+1, x+3, x+2, তিনটা হয়ে গেল। যদি বলে কনসিকিউটিভ ইভেন নাম্বার, তাদের যোগফল এত, তখন একটাকে ধরবা এক্স, একটাকে ধরবা x+2, একটাকে ধরবা x+4, তখন কিন্তু এরকম আগেরটা মতো ধরলে হবে না। আবার যদি বলে কনসিকিউটিভ বিজোড় নাম্বার বা অড নাম্বার, তখনও কিন্তু এটি x+2, x+4। প্রশ্ন হচ্ছে কনসিকিউটিভ ইভেন এবং কনসিকিউটিভ অড দুইটার ক্ষেত্রেই সেম কেন? কারণ দেখো দুইটার ক্ষেত্রেই কিন্তু গ্যাপটা আমার সেমই আসতেছে, কিন্তু এখানে ইনিশিয়াল সংখ্যাটাকে আমি জোড়ের ক্ষেত্রে জোড় ধরে নিচ্ছি, 2 ধরছি, বিজোড়ের ক্ষেত্রে আমরা 1 ধরছি। তো এই হচ্ছে গিয়ে পার্থক্যটা, সবাই কি বুঝছো? বলো, এটুকু কি সবাই বুঝছো কিনা, জাস্ট কিভাবে ফরম্যাটটাকে ধরতে হয়? আমরা এখনো ম্যাথে যাইনি, ম্যাথে গিয়ে তখন প্র্যাকটিক্যালি করব, বাট কিভাবে ধরতে হয় সেটা কি বুঝছো কিনা ভাই বলো। আরেকবার একটু বলেন। মানে বিষয় হচ্ছে যখন ক্রমিক সংখ্যার ম্যাথ আসবে পরীক্ষায়, ধরো বলবে যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল এত, তখন তুমি হচ্ছে x+1, x+2 এরকম তিনটা ধরে করবা, ঠিক আছে? যদি বলে যে কনসিকিউটিভ ইভেন বা জোড় সংখ্যার যোগফল এত, তখন হচ্ছে তুমি x+2, x+4 ধরে করবা। বিজোড় বললেও এই সেমটাই ধরে করবা। প্রশ্ন হলো জোড় এবং বিজোড়ের ক্ষেত্রে দুইটাকেই সেম কেন ধরতেছো? তো সেটার কারণটা হলো যে এখানে গ্যাপ কিন্তু সেমই। যখন আমি কনসিকিউটিভ জোড় বলতেছি, তখন আমি প্রথম সংখ্যাকে 2 ধরে নিচ্ছি, এরপরে 4, তাই আমি x+2, এরপরে 6, x+4 ধরতেছি। বিজোড় বললে আমি প্রথম সংখ্যাকে 1 ধরতেছি, তাই পরবর্তী সংখ্যা 3, তার মানে x+2, আবারও x+4,
এইভাবে করে আমি জাস্ট ধরতেছি। তো এই হচ্ছে গিয়ে রিজনটা, এটা বুঝছো সবাই যে ইভেন এবং অডের ক্ষেত্রে কেন জি ভাই। মানে জি ভাই, চলকটাকে এবার এভাবে বুঝছি। ধরতেছে। ওকে, এখন ক্রমিক সংখ্যার ক্ষেত্রে তোমাদেরকে ধরো ম্যাথ দিবে এরকম যে যোগফল এত অথবা গুণফল এত। তো মনে রাখবা যখন যোগফল দিবে তখন তুমি এই এক্স এক্স প্লাস টু এভাবে ধরে করতে পারো, কিন্তু গুণফল দিলে কখনো এইভাবে ধরতে যাবে না। বুঝছো? কারণ তুমি যদি গুণফল ধরো এইভাবে এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু বা এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ফোর, তাহলে কিন্তু দেখো গুণ করলে এক্স স্কোয়ার এক্স কিউব এক্স ফোর এক্স ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ এরকম চলে আসে, তাই না? তুমি যখন এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু গুণ করবে তাহলে এক্স কিউব চলে আসবে না জি ভাইয়া। গুণফলটা? তো গুণফলের ক্ষেত্রে কিন্তু এভাবে চলক ধরলে কিন্তু তোমার সেটা ক্যালকুলেট করে অ্যান্সার বের করতে প্রায় 1 ঘন্টা লেগে যাবে, তোমার পরীক্ষাই শেষ। তো যখন যোগফল বলবে তখন তুমি এভাবে করতে পারো, কিন্তু গুণফল বললে তখন হচ্ছে একটা মেথড ইউজ করবা যেটাকে আমরা বলতেছি লসাগু। লসাগু করে আমরা বের করব। তো আমরা প্র্যাকটিক্যালি যখন করবো তখন বুঝবা। এখন আমরা এখানে চলে আসি, দেখো দুটি ক্রমিক সংখ্যার বর্গকে বিয়োগ করলে ওই ক্রমিক সংখ্যার যোগফল পাওয়া যায়। এটার কি জাস্ট ছোট একটা ইনফরমেশন জাস্ট জেনে রাখো। ক্রমিক ধরো দুইটা সংখ্যা 2 আর 3, এদের যে বর্গ, 3-এর বর্গ হচ্ছে কত, 9, 2-এর বর্গ কত, 4, এদের যে বিয়োগফল সেটা হচ্ছে 5। এটা হচ্ছে আবার এদের যোগফলের সমান। ঠিক তেমনি অন্য যে কোনো সংখ্যাই ধরতে পারো ক্রমিক, ধরো 7-8, তাহলে 8-এর বর্গ কত, 64, 7-এর বর্গ কত, 49, তাহলে এদের যে বিয়োগফল যা আসবে এদের যোগফলে তা, তাহলে 15। বুঝছো? এভাবে করা যায় আর কি। এনিওয়ে, এবার চলে আসো টাইপ 7-এ। এটা হচ্ছে বর্গের অন্তর। এটা থেকে যেউতে কোশ্চেন আসে। ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা বের করতে হবে, তোমাকে বর্গের অন্তর দেওয়া থাকবে। বর্গ মানে কি, স্কোয়ার। তো ধরো বর্গের অন্তর দেওয়া আছে সে ফর এক্সাম্পল 199। ঠিক আছে, এখন বললো যে ক্ষুদ্রতম সংখ্যাটা তাহলে কত, মানে দুইটা সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে এত, তাহলে তাদের মধ্যে ছোট সংখ্যাটা কত। তো এটা বের করার কৌশল হচ্ছে এই অন্তর থেকে এক বিয়োগ করে সেটাকে 2 দ্বারা ডিভাইড করবা। আর যদি বৃহত্তম সংখ্যাটা বের করতে বলে তাহলে হচ্ছে এক যোগ করে 2 দ্বারা ডিভাইড করবা। তাহলে এখানে যেহেতু আমি 199 দিয়ে দিচ্ছি, তাহলে এটার উত্তর কত কত হবে, ক্ষুদ্রতম সংখ্যা কত হবে বলো তো? 199 - 1 / 2 এটা কত হয়? এটা হচ্ছে 199 + 1 / 2। 94। 9 9। এটা হচ্ছে 99 আর এটা হচ্ছে 100। কারণ 198-কে 2 ও দ্বারা না, 99, আর দুই 9999, সরি হ্যাঁ, সরি, 9। ওকে। তারপর দেখো ভাজক সংখ্যা নির্ণয়ের টেকনিক, এটা হচ্ছে আমরা টাইপ 8 বলতে পারি। ভাজক সংখ্যা নির্ণয়ের টেকনিকটা হচ্ছে কি, যেমন দেখো সাপোজ বললাম যে 72 সংখ্যাটার ভাজক সংখ্যা কয়টি, বা এখানে আমরা 24-এরটা বের করি, 24 সংখ্যাটার ভাজক সংখ্যা কয়টি। তো এটা বের করার জন্য শুরুতে হচ্ছে আমাদেরকে লসাগু করতে হবে। এরপর লসাগু করার পর সেগুলাকে মৌলিক উৎপাদকে বিভক্ত করার পর, মানে লসাগু করার পর সূচক আকারে বসাবো, যেমন 2³ 3⁻1 এইভাবে বসাবো। সো কিভাবে লসাগু করতে হয়, 24-এর লসাগু কত হয়, 2 দ্বারা কাটলে 12, 2 দ্বারা করলে 6, 2 দ্বারা করলে 3। তাহলে দুই কয়টা এখানে, তিনটা। তিন কয়টা এখানে, একটা। তাই দুই যেহেতু তিনটা তাই 2-এর উপর পাওয়ার 3, 3 যেহেতু একটা তাই 3-এর উপর পাওয়ার 1। এইভাবে যখন সূচক আকারে বসাবা, তারপর বসানো যে ভিত্তিটা সেটাকে ভুলে যাবা, যে পাওয়ারটা যে কতবার আছে সেটাকে মনে রাখবা। তাহলে 2 আছে 3 বার, তাই 3কে মনে রাখবা, 3-এর সাথে 1 যোগ করবা, এবং এখানে পাওয়ার 3 কয়বার আছে, একবার আছে, তাই এই একের সাথে 1 যোগ করবা, করে দুইটাকে গুণ করলে অ্যান্সার চলে আসবে। এটা হবে 4 × 2, দ্যাট উইল বি 8। তার মানে 8টা হচ্ছে ভাজক। তার মানে কি আমাদের মেইন কাজ হচ্ছে লসাগু করা, সেটাকে সূচক আকারে বসানো, যে পাওয়ারটা থাকবে সেটার সাথে 1 যোগ করে সবগুলা পাওয়ারকে গুণ করতে হবে। 1 যোগ করে গুণ করতে হবে, এমনিতে গুণ করলে 3 আর 1 গুণ করলে তো 4 হয়ে যাবে, সেটা না, কিন্তু 1 যোগ করে এক্সট্রা ভাবে এটা মনে রাখবে যে 1 যোগ করে গুণ করতে হয়, এটাই টেকনিক। তো আমরা যদি 72-এরটাও করি, 2 দ্বারা করলে 36, 2 দ্বারা করলে 18, 2 দ্বারা করলে 9, 3 দ্বারা করলে 3, তাহলে এখানে দুই কয়টা আসছে, তিনটা। তিন কয়টা আসছে বলো তো, দুইটা। দুইটা। তাহলে এটা হবে কি 3+1 ইন্টু 2+1, তাহলে কত হবে 4 × 3, এটা হবে 12টা টোটাল। বুঝছো সবাই? বলো। এই যে মেহেরিন, তারপর রেদওয়ান, ওমর ফারুক, বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে। জি ভাইয়া। তারপর দেখো টাইপ 9, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর আমাদের লিঙ্কটা কেটে গেলে আমি তোমাদেরকে আবার লিঙ্ক দিব একটু পরে, 10 মিনিটের গ্যাপ থাকবে, যারা খাওয়া দাওয়া করার করে নিবা। ঠিক আছে, জাস্ট আমরা 1 আর 2-কে গুণ করব দশমিককে ভুলে গিয়ে, তাহলে কত হবে, 2 × 2 = 2। ওকে, সো এখানে এখন হিসাব করব যে আমরা দশমিকটা কত ঘর আছে। এইখানে আছে 1 ঘর, এইখানে আছে 2 ঘর,
তাহলে টোটাল তিনটা ঘর আছে, তো এখানে 2-এর সাথে তুমি 3 ঘর বানাবা। এই যে 3 ঘর হয়ে গেল, একটা দশমিক দিয়ে দিবা, শেষ, এটাই উত্তর। তার মানে 0.002। আবার এখানে দেখো 0.6 আছে, মানে 2 ঘর। এখানে আসে 0.0003। শুরুতে কি কাজ আমার? সংখ্যাগুলোকে গুণ করা। 6 আর 3কে গুণ করলে কত হয়? 18। এখন আমি ঘর 18। হিসেব করব। এখানে 2 ঘর, এখানে হচ্ছে 4 ঘর, তার মানে টোটাল 6 ঘর হলো। অলরেডি 2টা ঘর আছে 8-এর আর 1-এর জন্য, তাই আরো 4টা শূন্য দিয়ে দাও, এরপর একটা দশমিক, শেষ। এটাও হয়ে গেল। এটা তোমরা নিজেরা করো তো, ভেরি ইজি। সংখ্যাটাকে গুণ করে দেন ঘর বসায় দাও। একটা তোমাদেরকে দিয়ে করাই। বলো। বা 18 হবে আর 3টা শূন্য হবে। 18 কিভাবে হয়? 18। এখানে হচ্ছে 2, এখানে ছোট। 9, এখানে 4। ও ভাই, 4 দেখিনি ভাই, 4 দেখিনি। হ্যাঁ, এবার পয়েন্ট 372। ওকে, এটা মেবি কারেক্ট। 72। লাস্টে আসবে হচ্ছে গিয়ে 72, 72। ও, আমি তো বাংলায় লিখতেছি না, দাঁড়াও। তাহলে হচ্ছে এখানে 72 হবে। আর এখানে দেখো কয় ঘর আছে, 2 ঘর আর 3 ঘর, 5 ঘর। তো অলরেডি 2 ঘর আছে, তাই আরো 3টা শূন্য। হ্যাঁ, তোমারটাই কারেক্ট। 0.00072। এটা হচ্ছে দেখো ভাগ, এটা কিন্তু গুণ না, ভাগ আছে। তো ভাগ থাকলে প্রথমে যেটা করবা সেটা হচ্ছে এটাকে জাস্ট উপর নিচে বসায় নিবা, তাহলে করতে সুবিধা হবে। কারণ আমরা তো ক্যালকুলেটর ইউজ করতে পারতেছি না। 0.03, আবার আসে 0.000, তারপর 6। এখন এটাকে তো ভাগ করব, ভাগের জন্য মেথড হচ্ছে তুমি আগে ঘর সমান করে নিতে হবে। বুঝছো? উপরে কয় ঘর আছে? 2 ঘর। নিচে কয় ঘর আছে? 4 ঘর। তার মানে উপরে কম আছে, এটাকে তুমি সমান 4 ঘর। করে আরো 2টা ঘর বাড়ায় নাও। দশমিকের পরে যদি আমি এখানে আরো 2টা শূন্য দিই বা 1000টা শূন্য দিই, কোনো কি মানের পরিবর্তন হবে? না। দশমিকের ডান পাশে যদি তুমি এক্সট্রা শূন্য আনো, মানের কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা কোনো সমস্যাই না। এখন কিন্তু দেখো ঘর সমান হয়ে গেছে, উপরেও দেখো 4 ঘর হয়ে গেছে, শূন্য শূন্য 2টা বসানোতে, নিচেও 4 ঘর। তো এখন জাস্ট দশমিকটাকে ভুলে যাও। যদি দশমিককে আমরা কল্পনা না করি, তাহলে উপরের সংখ্যাটা কত হয়ে যায়? 300। নিচের সংখ্যাটা কত হয়ে যায়? 300। জিরোর তো কোনো ভ্যালু নেই, 6। তাহলে 300কে 6 দ্বারা ভাগ করো, তাহলে উত্তর চলে আসবে। তাহলে 50। বুঝছো? খুবই ইজি। আর এটা দেখো 2টা ধাপে আছে, উপরে গুণ, আবার নিচেও গুণ, আর তাদের মাঝখানে ভাগ চিহ্ন। তাহলে এটাকেও আমরা এখানে বসায় করতে পারি, ভেরি ইজি। ধরো তুমি এভাবে একটা দাগ টানলা, উপর হচ্ছে 0.006 গুণন 0.0002, নিচে হচ্ছে 0.04 গুণন 0.03। রাইট? তাহলে উপরে হচ্ছে 4 ঘর আর 2 ঘর, 6 ঘর, আর নিচে হচ্ছে 2 2 4 ঘর। তার মানে নিচে কম, তাহলে নিচে 2টা শূন্য এক্সট্রা দেওয়া যায়। এখন আমি চাইলে 3-এর সাথে 2টা শূন্য দিতে পারি, 4-এর সাথেও 2টা শূন্য দিতে পারি, অথবা 4-এর সাথে একটা, 3-এর সাথে একটা। তো তুমি বলো কোনটা করব? হুম, তোমরাই বলো কোনটা করব। ভাইয়া, আগে গুণ করে তারপর ভাগ ফলে মানে গুণ ফলের সাথে জিরো দিলে হয় না? তুমি আগে এটাকে গুণ করবে, দুই এটা ভাবেই করা করবা, যায়। দেন করবা, ওইভাবে করতে পারো, কিন্তু ওইভাবে করলে তো টাইম বেশি লাগবে। তার চেয়ে বরং এটা ইজি না? তো বলো, হ্যাঁ। আমরা এখন 0 0 তো 2টা দিতে হবে নিচে, যেহেতু উপরে 6 ঘর, নিচে 4 ঘর, তো কোথায় দিব জিরো না, 2টা? 3-এর সাথে দেন, 3-এর সাথে দেন। এর সাথে 2টা দিয়ে দিলাম, সমস্যা নাই। এবার দশমিককে ভুলে যাও, উপরে কি থাকে? 6 থাকে, 2 থাকে, নিচে থাকে 4 থাকে, আর 300 থাকে। হয়ে গেল, শেষ ম্যাথ। এখন তো ক্যালকুলেট করাই যায়। 4 দিয়ে 2 দিয়ে 4 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 6কে কাটলে 3, 3 দিয়ে 300কে কাটলে 100। তাহলে উপরে 1, নিচে 100। 1/100 সমান কত হয়? 0.01। এটাই উত্তর, 0.01। সবাই কি বুঝছো? বলো। জি ভাইয়া। এখন এটা যদি আমরা ওইভাবে শর্টকাট এইভাবে অ্যাপ্লাই না করি, তাহলে কিন্তু ক্যালকুলেটর ছাড়া আমরা করতে পারবো না, বা অনেক টাইম লাগবে। সেটা অ্যাপ্লাই করবো অলওয়েজ।
এবার আমরা চলে আসি নেক্সট স্লাইডে। এখানে দুইটা প্র্যাকটিস দেওয়া আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। SW, যেমন 1/1.4 এর 4%, 0.4% কত? এমনিতে পার্সেন্ট মানে কি, নিচে 100, তাই না? হুম, 100। হুম। নিচে 100, তাহলে এটা কত হয়ে যাবে? এটা জি। হবে 1.4 ইন্টু, আর যেহেতু দশমিক আছে আবার 100 দ্বারা ভাগ, তাহলে এটা আরো দুইটা শূন্য, তারপরে তোমার 4, এরকম হওয়ার কথা না? তো দেখো, এখন যদি আমরা এটাকে গুণ করি, এটা 4, এটা 14, 4 14 কত? 56। কয় ঘর? এখানে 3 ঘর, এখানে 1 ঘর, 4 ঘর হয়। তাহলে অলরেডি 56। 2 ঘর আছে, আরো দুইটা শূন্য, 0056, শেষ। দুইটা শূন্য। তো এটা হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা নিজেরা করবা এখান থেকে। নেক্সট আরেকটা টাইপ দেখো, যে তোমাদেরকে ভগ্নাংশ দেওয়া থাকবে বা ফ্র্যাকশন, এটার মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা বা মানে সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটা, এটা জানতে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে ক্রস মেথড অ্যাপ্লাই করব। ওকে, তো এটা হচ্ছে আমাদের টাইপ 10। টাইপ 10, যেমন দেখো, এখানে যেমন 4/5 আছে, 3/4 আছে, আমি বললাম কোনটা বড়, তখন তুমি কি করবে? এভাবে আড়াআড়ি গুণ করবা। 4-এর সাথে 4কে গুণ করলে 16, 5-এর সাথে 3কে গুণ করলে 15। তাহলে 16 বলো নাকি হচ্ছে 15 বড়? বলো। অবশ্যই 16 বড়। তাহলে এই যে 4/5 4/3 থেকে মানে বড় হবে। আবার যদি আমি ছোট 16। দিতাম, তাহলে তুমি এটাকে বলতে যে এটা ছোট। এখন ধরো আমি সে ফর এক্সাম্পল দিলাম 3/5 2/7, কোনটা বড় ভগ্নাংশ? বলো, মানে কোনটা বড়? বা এই যে 3/5 বড়। 3/5 বড়, কারণ এখানে দেখো 3 7 গুণ করলে 21, আর 5 2 গুণ করলে 10, তাহলে অবশ্যই 21 বড়, তার মানে এটা বড় আর এটা ছোট। বুঝতে পারছো? এখন যদি তোমাদেরকে চারটা অপশনে চারটা ভগ্নাংশ দিয়ে বলে সবচেয়ে বড় কোনটা, তখন তুমি এভাবে কম্পেয়ার কম্পেয়ার করে করে বের করে ফেলবা। এই দুইটার মধ্যে এটা বড়, তাহলে ওইটার সাথে পরেরটার সাথে কম্পেয়ার, তারপরটার সাথে কম্পেয়ার, এভাবে করে যেটা আলটিমেটলি সবচেয়ে বড় থাকে সেটাই। আর ছোট বের করতে বলে সবচেয়ে ছোট যেটা থাকে সেটাই। বুঝছো সবাই? হুম, তো রেসপন্স করো, বুঝছো কিনা? জি ভাইয়া। ওকে, তারপর দেখো পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশ রূপান্তর, এটা হচ্ছে টাইপ 11। এটা একটু লেস ইম্পর্টেন্ট টপিক, বাট অনেক সময় দিয়ে দিতে পারে, তাই আমরা এটা শিখি। হ্যাঁ, আমি কোনো টপিকে স্কিপ করতে পছন্দ করি না, তাই আর কি এটা করাচ্ছি। পৌনঃপুনিক মানে কি, যেটা বারবার রিপিট হবে। যেমন দেখো 0.24, এটার উপরে পৌনঃপুনিক দেওয়া, তার মানে 24 বারবার রিপিট আসতেছে এভাবে। আবার দেখো জিরো পয়েন্ট, ভাই এটা তো আর বিউপিতে আসবে না, তাই না? না এটা জেউতে আসতে পারে বা আদার্স ইউনিভার্সিটিগুলোতে আসতে পারে। যেমন দেখো 0.2345 পৌনঃপুনিক। এখন এখানে পৌনঃপুনিক 3 আর 5-এর উপরে, তার মানে কি 4-এর উপরে পৌনঃপুনিক নাই নাকি আছে বলো তো? হুম, আছে আছে। ভাইয়া। অবশ্যই আছে, কারণ পৌনঃপুনিক দুইটার উপরে দেওয়া থাকে, মাঝখানে যেগুলো থাকে সেগুলোকে নিয়েই পৌনঃপুনিক হয়। তাহলে যে 3 4 5 বারবার রিপিট হবে, 2 কিন্তু নাই, 2 একবারই থাকবে, কিন্তু 3 4 5 3 4 5 3 4 5 3 4 5 এভাবে রিপিট করে অসীম পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। তো এগুলাকে তখন যখন তুমি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবা, তখন ভগ্নাংশের ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, একটা থাকে উপরে, একটা থাকে নিচে। উপরেরটাকে বলতে পারি আমরা লব, নিচেরটাকে বলতে পারি আমরা হর। তাই হরে আমরা কি মেথড অ্যাপ্লাই করব এবং লবে আমরা কি মেথড অ্যাপ্লাই করব সেটা এখানে বলা। যেমন দেখো প্রথমে যেটা ছিল 0.24 পৌনঃপুনিক, এটার ক্ষেত্রে যেমন দেখো এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি। হরে নিচে কি করব, দশমিকের ডানে যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক আছে ততগুলা তুমি 9 বসাবা, ততগুলা সংখ্যক 9 বসাবা, 9 9। তাহলে এখানে দশমিকের ডানে কয়টার উপরে পৌনঃপুনিক? দুইটার উপরে, তাহলে দুইটা 9। এবং যতগুলোর উপরে পৌনঃপুনিক থাকবে না তত সংখ্যক 0, তো দশমিকের ডানে এমন কোন সংখ্যা আছে যেটার উপর পৌনঃপুনিক নাই? না। তাহলে 0 আর বসতেছে না। আর উপরে হরের কি নিয়ম, পুরো সংখ্যাটাকে লিখবো দশমিক কল্পনা না করে। তাহলে দশমিক কল্পনা না করলে কি থাকে, 2 0 2 আর 4, 0 2 4। এটা থেকে যেগুলোর উপর পৌনঃপুনিক নাই সেগুলো বিয়োগ, তাহলে পৌনঃপুনিক নাই কিসের উপর, শুধু 0-এর উপর, তাহলে 0 বিয়োগ। তাহলে আলটিমেটলি কত থাকে, 24/99, এটাই উত্তর। এটাই তোমার সাধারণ ভগ্নাংশ। এটাকে চাইলে তুমি ছোট করতে পারো 3 দিয়ে, 3 8 24, তার মানে 8, 3 দিয়ে কাটলে 3 33 99, তাহলে 8/33 এটা হয় আর কি, ছোট করা যায়। আবার এটা দেখো আমরা করি,
এখানে কি নিচে কি কাজ করব, দশমিকের ডানে যতগুলোর উপর পৌনঃপুনিক তত সংখ্যক নয়, তাহলে পৌনঃপুনিক কয়টার উপরে বলো? তিনটার উপর। তাহলে তিনটার তিনটা উপরে। নয়। আর পৌনঃপুনিক নাই কয়টার উপরে? একটার উপরে। তাহলে একটা শূন্য, এই যেখানে বলা আছে যতগুলো থাকবে না তত সংখ্যক শূন্য। আর পুরো সংখ্যাটাকে লিখবো 2 3 4 5, 0 2 3 4 5, বিয়োগ হবে কে? যার উপর পৌনঃপুনিক ছিল না সেটা বিয়োগ হবে, শুধু 2 এর উপর পৌনঃপুনিক ছিল না, তাহলে 2 মাইনাস, তাহলে এটা হবে 2 3 4 3, আর নিচে হবে 9 9 9 0। তাহলে এটাকে ছোট করতে পারলে করবা, না করলেও সমস্যা নেই। তো এই হচ্ছে গিয়ে পৌনঃপুনিকের টাইপটা। সবাই বুঝতে পারছো? বলো। জি ভাইয়া। ওকে, এখন দেখো আমরা প্র্যাকটিস কোশ্চেনে চলে আসি। সেলফ টেস্ট 1, নিচের কোনটি মৌলিক সংখ্যা? এর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা হবে বলো? 91। 91কে তো তুমি ডি- ভাগ করতে পারো। উম, উম, 7 × 13, 7 × 91। ও আচ্ছা, সরি। বললাম না 7 দিয়ে 47, 40। ব্যাস 87 নাকি? 47। 87 থেকে যোগ করলেই দেখো কত হয়, 15। এটাকে তো 3 দ্বারা ডিভিজিবল হয়। 47 ভাই। এটা সঠিক উত্তর হচ্ছে 40। 47। গুড, ঠিক আছে, 47। তারপরটা বলো 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? সো আমাকে টেকনিকটা কি ছিল? ডিডি, বিবিসি, বিবিসি, বি। 1 থেকে 30 বলছি, তাহলে এইটা এইটা এটা হবে 10টি। 10টি। তারপর এটা বলো, যদি পি কিউ দুটি অযুগ্ম সংখ্যা হয় অর্থাৎ বিজোড়, তবে নিচের কোনটি অবশ্যই যুগ্ম সংখ্যা হবে? তো এই ধরনের কোশ্চেন থাকলে তুমি ধরে নিবা সংখ্যা দুটাকে। পি কিউ যদি অযুগ্ম সংখ্যা হয়, ছোট দুটো অযুগ্ম সংখ্যা চিন্তা করো তো কি কি হয়, 1 আর 3। কথা বুঝছো? বি নাম্বার অপশন। না, দেখো এটার সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার। কারণ যদি ও দেখো 1 আর সরি। 3 ধরো, তাহলে 1 + 3 কত হয়? 4। এটাই তো যুগ্ম বা জোড় হয়ে গেছে, বাকিগুলো আর চেক করার দরকারই নেই। তারপরটা বলো, -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে? +1। +1 কখনোই হবে না, এটা হচ্ছে -1। কারণ -1 থেকে যদি তুমি +1 বিয়োগ করো, তাহলে দেখো কত হয়ে যায়, -1 - 1 = -2। তাহলে কতকে বিয়োগ করতে হবে? -1। -1 বিয়োগ করতে হবে -1 থেকে। দেখো, -1 মাইনাস -1, দ্যাট মিনস -1 + 1 = 0। তাই সঠিক উত্তর ক নম্বর। তারপর দেখো √2 অম্লজ সংখ্যাটার আসন্ন মান কত হবে? এটা তখন বলছিলাম 1.414। তারপরে এরকম আরো কয়েকটা জিনিসের মান মনে রাখবা, একটা হচ্ছে √2, √3, √5, এই তিনটার। এটা হচ্ছে 1.414, এটা হচ্ছে 1.73 সামথিং, আর এটা হচ্ছে 2.238 এরকম সামথিং হবে। ঠিক আছে। তারপর দেখো একটি সংখ্যা 301 থেকে যত বড়, 381 থেকে তত ছোট সংখ্যাটি কত? তার মানে এটা এত থেকে বড়, এটা এত থেকে ছোট, মানে এই যে এই সংখ্যাটা, এটা কি এই দুইটা সংখ্যার মাঝখানে না? জি ভাইয়া। মাঝখানে যেটা থাকে সেটাকেই আমরা কি বলি, গড় বলি না? হুম, অবশ্যই গড় বলি। তাহলে এটাকে বের করার কৌশল হচ্ছে জাস্ট দুইটা সংখ্যাকে যোগ করে দুই দ্বারা ভাগ। তাহলে 301 যোগ 381 ভাগ 2, তাহলে কত হবে? 682 ভাগ 2, অর্থাৎ 341। সবাইকে বুঝতে পারছো এটা? যত তত মেথডটা, এই টাইপের অঙ্কগুলোর নাম হচ্ছে যত তত। বুঝছো সবাই? জি ভাইয়া, গড় বের করার নিয়ম তো জানি এটা। হ্যাঁ, মানে দুইটা সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ, তাহলে হবে। তারপর দেখো 5টি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি দেওয়া আছে 35, বৃহত্তম পূর্ণ সংখ্যাটি কত?
তো এই যে ক্রমিক সংখ্যার মেথডের ক্ষেত্রে আমরা বলছিলাম যোগফল চাইলে বা যোগফল দেওয়া থাকলে তখন আমরা চলক ধরেই করব, অর্থাৎ এক্স, এক্স প্লাস ওয়ান, পাঁচটা বলছে তো তাহলে ফোর পর্যন্ত নিতে হবে, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস ফোর, এদের যোগফল বলছে 35। তাহলে এই সবগুলোর যোগফল কত? 35। তাহলে এক্স কতগুলো আছে এখানে? পাঁচটা। 5x প্লাস এক আর দুই যোগ করলে 3, 6, 4, 10, তাহলে এই হচ্ছে 35। তাহলে 5x এর ভ্যালু হবে গিয়ে 25, এক্স এর ভ্যালু হবে কত? শুধু 5। 5। সো এখন বলছে বৃহত্তম পূর্ণ সংখ্যাটি কত, তাহলে সবার শেষেরটা, তাহলে এক্স প্লাস ফোর, অর্থাৎ 5 প্লাস 9। 9। সেটা সঠিক উত্তর হচ্ছে 9। এরপর দেখো তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল দেওয়া আছে 120। তো বলছিলাম আমি যে যখন গুণফল দেওয়া থাকবে কিওয়ার্ড, তখন কিন্তু আর এভাবে চলক ধরে করা যাবে না। তিনটি সংখ্যার গুণফল যদি এভাবে ধরতে যাও, এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এদেরকে গুণ করলে দেখো এক্স কিউব চলে আসবে, যেটা দিয়ে তুমি কখনোই ম্যাথ করতে পারবে না টাইমলি। তো এই জন্য করতে হবে কি, লসাগু করতে হবে। 120কে লসাগু করো, দুই দ্বারা কাটলে কত? 60। 60কে দুই দ্বারা কাটলে 30। 30কে দুই দ্বারা কাটলে 15। 15কে তিন দ্বারা কাটো, 5। তো অলরেডি দেখো এই যে সংখ্যাগুলো যেগুলো লসাগু আসছে, 5, 3, 2, 2, 2, এগুলাকে গুণ করলেই তো তোমার আলটিমেটলি কি হয়? 120 হয়, রাইট? এটাই তো লসাগুর মেথড। তাহলে অলরেডি একটা সংখ্যা তুমি পাইছো 5। আমার বলছো তিনটা সংখ্যার গুণফল, মানে এই যে এখানে কয়টা আছে, 3, 2, পাঁচটা আছে, পাঁচটাকে তিনটা বানানো লাগবে। তাহলে একটা 5 আছে, আর এই দুইটাকে নিয়ে একটা বানাও, এই দুইটাকে নিয়ে একটা বানাও, তাহলে এই দেখো তিনটা হয়ে যায়। তাহলে এই দুইটাকে গুণ করলে কত হয়? 4। এই দুটোকে গুণ করলে 6। তাহলে 4, 5, 6, এই যে ক্রমিক হয়ে গেছে তিনটা। তার মানে 4 যোগ 5 যোগ 6, এদের যোগফল চাইছে, যে সংখ্যা তিনটির যোগফল চাইছে না, তাহলে কত হবে? 15। 15। সবাই কি বুঝছো? আমি মাইক অন করে বলতেছি। হ্যাঁ। তারপর দেখো দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 70, অন্তরফল 10, তাহলে সংখ্যাটি কত? তো অন্তরফল মানে কি? বিয়োগফল। আর সমষ্টি মানে যোগফল। তো যখন যোগফল এবং বিয়োগফল দুইটা সংখ্যার দেওয়া থাকবে, তখন সংখ্যাটি বের করার জন্য যেটা করবা, দুইটা সংখ্যাকে যোগ করে দুই দ্বারা ভাগ করবা, মানে বড় সংখ্যা বের করার জন্য। বড়টা বের করার জন্য হচ্ছে যোগ করে দুই দ্বারা ভাগ করবা। তাহলে 70 যোগ, ভাই এটার অ্যান্সার হবে 40। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে তোমার 80 যোগ ভাগ 2 ইকুয়াল টু 40। আর ছোট সংখ্যাটা বের করার মেথডটাও শিখে নাও। সেটা হচ্ছে জাস্ট দুইটাকে বিয়োগ করে দুই দ্বারা ভাগ, তাহলে হচ্ছে 60 ভাগ 2 অর্থাৎ 30। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 40, কারণ বড়টা চাইছে। ওকে। এরপরটা দেখো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে, এটা আমি তখন করাইছিলাম। 199 হলে বড় সংখ্যা চাইছে, তাহলে কি করতে হবে? এক যোগ, 199-কে 1 যোগ দিয়ে 2 দ্বারা ভাগ। হ্যাঁ তাহলে হবে 100 আসবে। গুড। 100 হবে। আর ছোট সংখ্যা বললে হচ্ছে এক বিয়োগ করে দুই দ্বারা ভাগ। 1 এখানে মাইনাস। দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত হবে? 1। 1। সঠিক উত্তর হচ্ছে 1। তারপর 72 সংখ্যাটার ভাজক সংখ্যা আছে কতগুলা? ওই তখন করলাম। তাহলে 2 কিউব আর 3 স্কোয়ার, তাহলে 3 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1, 4 ইন্টু 3 which is 12, তাহলে 12টি। সবাই বুঝছো ভাজক সংখ্যার মেথডটা? জি ভাইয়া। তারপরে দেখো রুট ওভার 0.0009। তো দেখো এখানে যখন তুমি একটা কোনো দশমিক সংখ্যাকে রুট করবা, তাহলে সেটা কিন্তু মানে বৃদ্ধি পাবে। এমনিতে আমরা জানি কি, রুট করলে সংখ্যাটা মানে কমে যায়, কিন্তু দশমিক সংখ্যাকে যখন রুট করবো তখন সেটা মানে বাড়বে, কিন্তু দেখতে ছোট হয়ে যাবে। তো এখানে দেখো 9কে রুট করলে কত হবে? 3 হবে। আর এখানে 4 ঘর না, সেটা হয়ে যাবে 2 ঘর। তাহলে এইটা হবে উত্তর, 0.03। তাহলে এই যে 03 বড় নাকি 0.009 বড়? কোনটা বড়? অবশ্যই এই 03 বড়। 03 বড়। হ্যাঁ, তো এটাই বলছে যে রুট করলে বড় হয়ে যায় দশমিক সংখ্যার ক্ষেত্রে, মানে বড় হয়ে যায়, দেখতে ছোট হয়ে যায়। এবার স্কোয়ার করলে কি হবে? মানে ছোট হয়ে যায়। তাহলে 2কে স্কোয়ার করলে 4, আর এটা আছে 3 ঘর, তাই হয়ে যাবে 6 ঘর। 5টা শূন্য দিয়ে দিবা। এই যে এটা উত্তর। তারপরে চলে আসো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, গসাগু কত। তাই এটার জন্য একটা শর্টকাট টেকনিক আছে,
যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু তাদের যে গুণফল ওই দুইটা সংখ্যার গুণফলও তাই, ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। ঠিক আছে। সো এখানে কি কি দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, মানে এই ভ্যালুটা দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা চাইছে। তাহলে গসাগু সমান কি লিখতে পারো তুমি? এই যে দুটি সংখ্যার গুণফল 1536, আর লসাগু দেওয়া আছে 96, যেটাকে এই পাশে গুণাকারে সেটা এই পাশে ভাগাকারে চলে আসবে, কাটাকাটি করলে যা হয়। তাহলে কত হবে? এটা হবে 16। সবাই কি বুঝছো? বলো। জি ভাইয়া। হুম। ওকে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6, তাদের গসাগু দেওয়া আছে 4, লসাগু কত? তো অনুপাত দেওয়া থাকলে অলওয়েজ সংখ্যাগুলাকে ধরার জন্য সাথে এক্স ধরে নিবা। তাহলে এখানে দুইটা সংখ্যার অনুপাত যেহেতু 5:6, একটা সংখ্যা হবে গিয়া 5x আর একটা সংখ্যা হবে গিয়া 6x, এটাকে ধরে নিবা। আর এমনিতে যেহেতু দুইটা সংখ্যাকে তুমি পেয়ে গেছো, তাদের লসাগু গসাগু বের করাও তোমার কাছে কোনো কঠিন কিছু না। মনে রাখবা গসাগু হয় কোনটা? গসাগু হয় হচ্ছে গিয়ে তোমার এই দুইটার মধ্যে যেটা একদম কমন আছে সেটা। 5x আর 6x এর মধ্যে কমন জিনিসটা কি? এক্স। এক্স। আর লসাগু হচ্ছে এক। এটা তোমার কমন আনকমন সবকিছুর গুণফল। তাহলে 5x আর 6x এর মধ্যে সবকিছুকে যদি গুণ করো তাহলে কত হবে? বলো, কত হবে? 30x। ইয়েস, 30x। বলবো যে ভাই এটা তো 30x² হয়ে যাওয়ার কথা। তো কোনো কিছুকে ডাবল নেওয়া যাবে না, একবার নিয়েই তুমি গুণ করতে হবে। এই জন্য আর কি এক্সই হবে 30x। তো মনে রাখবা গসাগু তো দেওয়াই আছে, গসাগু কত? 4। লসাগু চাইছে, এই 30 × 4 বসায় দাও, 120 হয়ে গেল। সবাই ক্লিয়ার কিনা বলো। বুঝছো সবাই? জি। ওকে। এরপর চলে আসো যে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কোনটি। তো আমরা কি ক্রস মেথড অ্যাপ্লাই করব? প্রথমে এই দুইটার মধ্যে যাচাই বাছাই করি, 2/3 আর আছে 4/7। এটা হচ্ছে 14, এটা হচ্ছে 12। 14 বড়, তার মানে 2/3 বড়, এই অপশন বাদ। এখন 2/3 সাথে এটার সাথে কম্পেয়ার, 2/3, 5/8, 8 × 2 = 16, 3 × 5 = 15, 16 বড়, তাই এটা বাদ। এখন 2/3 সাথে এটা কম্পেয়ার, তাহলে 2/3, 7/11, 22, 21, তাহলে 22টাই বড়, তার মানে 2/3 সবচেয়ে বড় আসলো। এটাই উত্তর। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। আর ক্ষুদ্রতম চাইছে, এটা তোমরা নিজেরা হোমওয়ার্ক করবা, জাস্ট এখানে ছোটটা রাখবা, বড়টাকে বাদ দিবা। যেমন এখানে আমরা বড়টাকে রাখছি, ছোটটাকে বাদ দিছি, তো এখানে আমরা ছোটটাকে রাখবো, বড়টা বাদ দিব। দ্যাটস অল। এগুলো হচ্ছে গুণ, মানে যে স্টার চিহ্ন দিয়ে মানে গুণ বোঝানো হয়েছে। তো গুণ করলে কি হবে? 200, 1, 1, 1 গুণ করলে 200ই হবে। তো দশমিকের ঘর হিসাব করলে এখানে কোনো ঘর নেই, এখানে 3 ঘর, এখানে 2 ঘর, এখানে 1 ঘর, 5, 6 ঘর টোটাল। এখানে 3 আছে অলরেডি, আরো 3টা শূন্য, তাহলে 0.302। এটাই উত্তর। শেষ। বলবো যে ভাই এগুলার কি হইছে? এই শূন্যর তো কোনো ভ্যালু নাই। এটা দেখো ভাগ, তো আমরা কি করব? উপরে বসায় নিব 3, তারপরে 0.5, রাইট, 0.1, 0.2, 0.02। প্রথমে কি বলছি? ঘর সমান করতে হবে, উপরে 3 ঘর, নিচে হচ্ছে 4 ঘর। দেখো এখানে 2 ঘর আর দুইটা আলাদা, তাহলে উপরে একটা বাড়াইতে হবে, যে কোনো একটার সাথে শূন্য দিয়ে নেই, 5-এর সাথে দিয়ে দিলাম শূন্য। এবার দশমিককে ভুলে গেলে 2, 3 আর 50, আর নিচে 1, 2, আবার 2, এই 2 2 কাটা, উপরে হয়ে গেল 3×50 150, আর নিচে হচ্ছে 2, করলে হবে 75। 75 দুগুণা 150। এটা শেষ। সবাই বুঝতে পারছো এটা ভাগটা? এগুলো কিন্তু অনেক সহজ। পনুপনিকের এটা করি। নিচে হচ্ছে যতগুলো সংখ্যার উপর পনুপনিক আছে তত সংখ্যক নয়, যত সংখ্যকের উপর নাই তত সংখ্যক শূন্য। উপরে পুরো সংখ্যাটাকে লিখতে হবে, 3 3 দশমিককে বাদ দিয়ে 33124, মাইনাস করতে হবে যতগুলোর উপর পনুপনিক নাই, 331। তো এটাকে করলে হবে গিয়া তোমার 4 থেকে 1 গেলে হচ্ছে 3, 12 থেকে 3 গেলে হবে গিয়ে 9,
আবার 11 থেকে 3 গেলে হবে গিয়ে 7 মেবি, তাই না, নাকি 8? 7। 8 না 7? 7। 7। ওকে। 10 থেকে 3 গেলে 7, 11 থেকে 3 গেলে কেমনে 7? 8 না? হুম। 7 না ভাইয়া, 7 না। ও হাতে তো 1 আসবে নাকি? হ্যাঁ। হাতে 1 আসে, নিচে যুক্ত হবে, তাই না, নাকি উপরে? হ্যাঁ, 7। 7ই হবে গেস। আর এইটা তো ঠিকই আছে। তাহলে 2 হাতের 1-এর কারণে, আর 3, আর নিচে হচ্ছে 9900। এখন এই অপশন তো এখানে নাই, দেখো 9900 সাথে আছে 10 9 5, আবার এখানে আছে 10 9 4 1, তার মানে মিলতেছে না। তার মানে আমরা 3-এর সাথে যদি চিন্তা করি, 3300 যদি নেই, তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা ভাগ করলে 3300 হবে। উপরটাকে যদি 3 দ্বারা ভাগ করি, 3, 3 দিয়ে 3-এর মধ্যে একবার যায়, 2-এর মধ্যে যায় না, তাই একটা শূন্য। 27-এর মধ্যে কয়বার যায়? 9 বার যায়। তারপরে 9-এর মধ্যে যায় 3 বার। তারপরে 3-এর মধ্যে যায় একবার, তার মানে 10931, নিচে 33 যাবে, 10931 এইটা। ভাইয়া 10931 আসে। হ্যাঁ, আর নিচে হচ্ছে 3300। হয়ে গেল। হ্যাঁ, এইটা যদি আরেকবার বলতেন। কোনটা? ক্যালকুলেশন নাকি এ, এই যে মেথডটা? হ্যাঁ হ্যাঁ, 10931, এটা কি করে আসলো এটা? হ্যাঁ। মানে 3 দ্বারা ভাগ করছি 32,793-কে, 3 দিয়ে 3-এর মধ্যে একবার গেছে, 2-এর মধ্যে যাচ্ছে না, তাই আমি শূন্য দিলাম, শূন্য দিয়ে পরের ঘর নিলাম, 7কেও নিলাম, 27 হয়ে গেল। 27-এর মধ্যে এবার 9 বার যায়, 3 নং 27। এরপরে 9-এর মধ্যে যায় 3 বার, 3-এর মধ্যে যায় একবার, শেষ। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো এটা 4 6 7, এক্স এর গড় দেওয়া আছে 5.5, এক্স এর মান কত? তো গড় মানে কি সবগুলোর যোগ, প্লাস এক্স। কয়টা সংখ্যা? 1 2 3 4টা, ইকুয়াল টু 5.5। তো এখানে যদি করি, যোগ করি, 10 17, 17 যোগ এক্স, আর এখানে 4, যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই, 4 5 20, আর 0.5-এর সাথে 4 যোগ করলে 2, তাহলে 22 হবে। তাহলে এক্স ইকুয়াল টু 22 - 17 হবে 5। সঠিক উত্তর 5। এখানে ও নম্বরে 5, এটা উত্তর। ঠিক আছে। তারপরটা দেখো, 30 থেকে 40-এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত? তো 30-এর পরে মৌলিক সংখ্যা কোনটা আছে? 31। 40-এর আগে মৌলিক সংখ্যা কোনটা আছে? 39। তাদের মধ্যে ব্যবধান কত? ব্যবধান হচ্ছে গিয়ে 8। কিন্তু এখানে দেখো অপশন এটা নেই, কারণ এটা হচ্ছে ম্যাথ এরর। ঠিক আছে। 352 গজ 1 মাইলের কত অংশ? তো 1 মাইলে কত গজ বলতে পারো? 1 মাইলে কত গজ? হুম। ভাই গুগল করতে হবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে 1760 গজে 1 মাইল, বুঝছো? তো 1760 গজে যেহেতু 1 মাইল, একে কত, 356 গজে কত অংশ হয়? তো দেখো এটা হচ্ছে 1/, সরি, মানে 352/1760। সেটা যদি এটা কাটো তাহলে হচ্ছে 5, তার মানে 1/5, 5 ভাগের 1 ভাগ। বুঝছো সবাই? এটা মুখস্থ করতে হবে। আমি তোমাদেরকে পরিমাপ সম্পর্কিত যে একটা শিট আছে আলাদা, স্পেশাল আমার নিজের তৈরি করা, ওই শিটটা এই ক্লাসের সাথে দিয়ে দিব। ওইটাই ক্লাসের পার্ট, ওটা মুখস্থ। ইনফ্যাক্ট ওখানে আমি মার্ক করে দিছি কোনগুলো ইম্পর্টেন্ট। যেহেতু তোমার ওইখান থেকে 1 মার্ক আসেই। ইনফ্যাক্ট শুধু যেহেতু না, আদার্স অনেক ইউনিভার্সিটি আছে, যেমন 1 কোটিতে কত, কত লাখ, তাই না? তারপরে কত মিলিয়ন, 1 মিলিয়নে কত লাখ, এরকম। তারপরে 1 ইঞ্চিতে কত সেন্টিমিটার, 1 মাইলে কত কিলোমিটার, 1 নটিক্যাল মাইলে কতটুকু। এই যে পরিমাপগুলো, এগুলো থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টে প্রচুর কোশ্চেন আসে। এগুলো আমরা ওই যে ভাই স্কুলে থাকতে প্রিভিয়াস ম্যাথ। ক্লাসগুলো কিভাবে দেখবো? হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসগুলো কিভাবে দেখবো? এটা তো ম্যাথের ফার্স্ট ক্লাস। এর আগে তোমার জিকে 1 হয়েছে, ইংলিশ 1 হয়েছে, বাংলা 1 হয়েছে, সেটা টেলিগ্রাম গ্রুপেই তো দেওয়া আছে। তোমাকে টেলিগ্রাম গ্রুপের লিংক দিছে না, জয়েন হইতে বলছি,
ওইখানে দেওয়া আছে। জি ভাইয়া, জয়েন হয়েছি, মানে আমার টেলিগ্রাম একটু স্লো তো, তাই হয়তো বা আমি খেয়াল করিনি উপরে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে দেখো, ওই গ্রুপের মধ্যে লিঙ্ক দেওয়া আছে। এরপর দেখো এখানে মূলদ সংখ্যা কোনটা, বলো। বুঝাই যাচ্ছে 4/5, কারণ এগুলো তো হবে না। তারপর 1 কোটিতে কত মিলিয়ন, বলো তো। 10 মিলিয়ন। 10 মিলিয়ন। 10 মিলিয়ন। তারপরে 2/4 মানে সাধারণ ভগ্নাংশ যেটা পনুপনিকের, তো এটা আমরা তখন করছিলাম, 8/33 আসছিল। ঠিক আছে। এটা দেখো, দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর দুই, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা অপেক্ষা 6 কম, সংখ্যাটি কত। তো এই টাইপের ম্যাথ থাকলে তখন তুমি এটা করবা, ওটি মানে অপশন টেস্ট। অপশন টেস্ট আর ম্যাথ করার ক্ষেত্রে অপশন টেস্ট অনেক বেশি ক্রুশিয়াল, এটা মনে রাখতে হবে, এটা দিয়ে অনেক ম্যাথ করা যায়। যেমন দেখো, আমরা যদি দেখি দুটি সংখ্যার অন্তর, এখানে 2 4-এর অন্তরও 2, সবগুলোরই অন্তর 2 2, মানে বিয়োগফল 2 2, কিন্তু স্থান বিনিময় করলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কত, 4 2 42। তাহলে সেইটা বলছে কি প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তো 24-এর দ্বিগুণ কত, 48, 48-এর থেকে 6 কম 42 হয় কিনা, হ্যাঁ হয়। তাহলে এটাই সঠিক উত্তর, এগুলার টেস্ট করার দরকারই নেই। শেষ। তারপর দেখো 100 থেকে 200-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত। তো 100-এর থেকে 200-এর মধ্যে এটা বের করার জন্য একটা কৌশল আছে, সেটা হচ্ছে যে তোমার যেটা বিভাজ্য সংখ্যা আছে, যেমন 100-এর পরবর্তী বিভাজ্য বিভাজ্য সংখ্যা কত, 102। তারপরে 200-এর আগে বিভাজ্য সংখ্যা কত, 198 মেবি। 100। ঠিক আছে। তো এই দুইটা সংখ্যাকে তুমি বিয়োগ করবা একটা থেকে একটা, বিয়োগ করে সেটাকে 3 দ্বারা ভাগ করবা, যোগ 1 করবা, এটা হচ্ছে কৌশল। তাহলে এখানে কত হয়, 96/3 +1, এটা করলে হবে 32 +1, তাহলে 32 + 1 = 33, সরল 33টা হবে। এভাবে যে কোনো সংখ্যায় থাকুক না কেন, তুমি জাস্ট ওই ভাইয়া যদি 300 থেকে 400 বলে। তাহলে 300-এর পরবর্তীতে 300 তো 3 দ্বারা ভাগ যায়, তাহলে 300-কে নিবা, আর 400-এর আগে যেটাকে ডিভিজিবল সেটাকে নিবা, দুইটাকে বিয়োগ করে 3 দ্বারা ভাগ, এক যোগ। ক্লিয়ার, বলো। এখন আর রেসপন্স করতেছে না। একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে তারা প্রত্যেকে কত পয়সা করে চাঁদা দিছে, জি ভাইয়া। 10 পয়সা করে চাঁদা দিছে, 90 টাকা দিল, শিক্ষার্থীর সংখ্যা কত। এখন এইটা দেখো, তোমার প্রত্যেকে যেহেতু টাকা দিছে, ধরলাম শিক্ষার্থীর সংখ্যা এক্স, প্রত্যেকে 10 পয়সা করে দিছে, তার মানে তত সংখ্যক, এখানে একটা কথা আছে, তত সংখ্যক। তাহলে এক সংখ্যক 10 পয়সা করে দিছে, তার মানে 10x হয়েছে, দিয়ে 90 টাকা হয়েছে, তো এখানে তো পয়সা করে দিছে, তার মানে 90 টাকাকে পয়সা বানায় দাও। তাহলে 100 দ্বারা গুণ করলে 9,000। তাহলে এটা হচ্ছে 10x² = 9,000, x² = 900, x = 30। তাহলে সঠিক উত্তর হচ্ছে 30, সরি এটা। জাস্ট এখানে যে তত সংখ্যক বলাতে তোমার 10x দ্বারা গুণ হবে, 10 পয়সা করে দাও, এক সংখ্যক ধরে নিলাম, আর 10x হচ্ছে তত সংখ্যক বলাতে, তাইলেই তুমি বুঝতে পারবে। 3/20-এর দশমিক ভগ্নাংশ কত। তো এটা হবে 0.15, কারণ দেখো 20 দিয়ে 30-এর মধ্যে যাবে, দশমিক ধরে নিলাম, 30 ধরলাম, একবার গেল, হাতে থাকে 10, 10-এর মধ্যে 20 কয়বার যায়, তো 10-এর মধ্যে তো যায় না, তাই আরেকটা শূন্য নিলাম, 100, 100-এর মধ্যে 20 যায় 5 বার, তো 0.15 এটাই উত্তর হবে। ক্যালকুলেটর করো, তাও এটাই আসবে। আর এটা হচ্ছে দেখো, এক ব্যক্তি তার সম্পত্তির 3/1 অংশ পুত্রকে, 3/1 অংশ মেয়েকে, তারপরে 5/1 অংশ হচ্ছে স্ত্রীকে দিচ্ছে, বাকি অংশ ইতিমখানায় দান করছে, দানের পরিমাণ এত টাকা হলে তার মোট সম্পত্তি কত। তা আমরা জানি যে মোট সম্পত্তিকে আমরা পূর্ণ অংশকে এক ধরি, তাহলে এখানে যে এগুলা 1/3, আবার 3/1, 5/1, এগুলাকে সবগুলোকে যোগ করবা, যা আসবে, যেমন ধরো 15-র 12 আসতে পারে। ঠিক আছে, 15-র 12, কারণ এখানে আসবে হচ্ছে 5, এখানে 5 10, আর এখানে 3 13 আসতে পারে মেবি। কত কত আসবে কে জানে। 13 আসতে পারে, 13 অংশ সে দিয়ে দিল, তাহলে বাকি থাকে কতটুকু, তাহলে বাকি থাকবে হচ্ছে 15-র 2 অংশ। 15-র 2 অংশ সমানে হচ্ছে 8,000, তাহলে পূর্ণ অংশ 1 অংশ সমান কত। এটা করলেই, অৌকিক নিয়ম করলেই তোমার 60,000 চলে আসবে। এভাবে করবে, আজকে সময় কম তাই আমি ডিটেলসে করাচ্ছি না। 15-র 2 অংশ সমানই কত, 8,000, তাহলে পূর্ণ অংশ 1 অংশ সমান কত, 8,000-এর সাথে 15 গুণ 2 দ্বারা ভাগ, তাহলে যা আসে তা। ঠিক আছে। এরপরে এটাই তো লাস্ট, তাই গেস হয়ে গেছে।
এটাকে একটু ডিটেলসে যদি বলি, যেমন দেখো 15 সাথে 8, 8 15 কত? 15 × 2 = 30, 60, তাহলে 120, 1,20,000, সেটাকে 2 দ্বারা ভাগ করলে দেখবে 60,000 চলে আসে। বাট বুঝছো তো, আমি এগুলোকে সবগুলোকে যোগ করলে 15 12 অংশ, সেটাকে এক পূর্ণ অংশ এক থেকে বিয়োগ করছি, তাহলে কি 15 2 অংশ, সেই 2 অংশ সমানই হচ্ছে 8,000 টাকা, কারণ ওইটাই সে দান করছে, কারণ বলছিলাম কি বাকি অংশ দান করছে। তাহলে পূর্ণ অংশ 1 অংশ সমান কত? 60,000। সবাই ক্লিয়ার? বলো তো। জি। ভাইয়া। হ্যাঁ, তো ধরো লাস্টের ম্যাথটা আমি একটু স্কিপই করলাম ধরতে গেলে, বাট বুঝিয়ে দিছি যে কিভাবে করতে হবে। তো এভাবে তোমরা আর কি যে ম্যাথের যতগুলো টাইপ করালাম প্রত্যেকটা টাইপ প্র্যাকটিস করবে এখানে। পরীক্ষায় হুবহু আসতে পারে, আর বড় জোর জাস্ট সংখ্যা চেঞ্জ হবে, আদারওয়াইজ এই টাইপেরই আসবে যদি নাম্বার থেকে কোশ্চেন আসে। আর এখান থেকে তোমরা অনেকগুলো মার্ক কমন পাবা। জেইউতে বা আদার্স ইউনিভার্সিটিতে, গত বছর বিউপিতে আসছে, চট্টগ্রামে আসে, রাজশাহীতে আসে, সেটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আর এটা বুঝলে আদার্স যে পার্সেন্টেজ, রেশিও, ইন্টারেস্ট, প্রফিট লস, সেগুলো অনেক সহজ মনে হবে। এই আর কি। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। ভাইয়া, হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল। ভাইয়া, প্র্যাকটিসের জন্য কি মেন্টরস এর বই ফলো করব, নাকি হ্যাঁ, এমনি জাস্ট আপনার ক্লাস? ক্লাসও দেখবা, মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক থেকেও প্র্যাকটিস করবা, পাশাপাশি রকমারি থেকে ম্যাথ সলিউশন বইটা কিনবা, তাইলে হবে ম্যাথ সলিউশন। নীল টাইপের আচ্ছা একটা ভাইয়া। মলাটের বই, ওইটাও কিনবা।